হাই, ওয়েলকাম টু টিচিং যাত্রা চ্যানেল। সবাইকে টিচিং যাত্রা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা বাংলার 5 নম্বর যে ভিডিও সেটি নিয়ে এসেছি এই সিরিজের। তো সিটের জুলাইয়ে যে 2025 সালে যে আমাদের এক্সামটি হবে, এই এক্সামের জন্য পেডাগজি সেকশনের আজকে আরও যে কোয়েশ্চন রয়েছিল আগের ভিডিওতে করিয়ে দিয়েছিলাম 110 অবধি। তো এখন 111 থেকে 120 পর্যন্ত কোয়েশ্চন এই ভিডিওতে প্রোভাইড করা হবে। সো আমরা দেখে নেব এখন কোয়েশ্চনগুলো। এই যে এখানে দেখতে পাচ্ছেন 111 নম্বর কোয়েশ্চন কি বলছে দেখো, নিচের কোনটি ভাষা শিক্ষণের উদ্দেশ্য নয়। তো এখানে ভাষা শিক্ষণের উদ্দেশ্য নয় কোনটি সেটি বলতে হবে। প্রথমে দিয়েছে বোধগম্যতার সাথে পাঠের যোগ্যতা, তারপর দিয়েছে 2 নম্বর ধারণার প্রকাশে বিশেষ সচেষ্ট হওয়া, তারা যা শুনছে তা বোঝার দক্ষতা অর্জন, তারপর দিয়েছে সঙ্গতিপূর্ণ লিখনের বিকাশ। তো নিচের কোনটি ভাষা শিক্ষণের উদ্দেশ্য নয়। তো বোধগম্যতার সাথে পাঠের যোগ্যতা, এটা তো ভাষা শিক্ষণের উদ্দেশ্য, সেজন্য এটা হবে না। তারপর দিয়েছে ধারণা প্রকাশে বিশেষ সচেষ্ট হওয়া। তো আমরা যখন পাঠ পড়ব তখন পাঠ পড়লে কিন্তু আমাদের ধারণা জানতে হবে। তো ধারণার যেহেতু আমাদের জানতে হয় সেজন্য এটাও ভাষা শিক্ষণের উদ্দেশ্য, তো এটা হবে না, কারণ এটা পজিটিভে দিয়েছে উত্তর আর আমাদের চাইছে নেগেটিভে উত্তর দেওয়ার জন্য, ঠিক আছে। তারপর তারা যা শুনছে তা বোঝার দক্ষতা অর্জন, এটিও হবে আমাদের ভাষা শিক্ষণের উদ্দেশ্য, সেজন্য এটা অপশন হবে না আমাদের সঠিক। তো এটা সঙ্গতিপূর্ণ লিখনের বিকাশ। তো আমরা এখানে ভাষা শিক্ষণ কোনটি, এইটির উদ্দেশ্যটি উদ্দেশ্য নয় কোনটি সেটি আমরা জানতে চাইছি। তো লিখনের সঙ্গে কিন্তু ভাষা শিক্ষণের উদ্দেশ্য জড়িত নয়, সেই জন্য এইটি হবে আমাদের সঠিক উত্তর। তো অপশন 4 হয়ে যাবে এখানে আমাদের কারেক্ট অপশন। ওকে, তারপর নেক্সট দেখে নেব। এই 112 নম্বর কোয়েশ্চনে দিয়েছে কি দেখো, শাব্দিক সচেতনতা কিসের সাথে বিশেষভাবে সংযুক্ত। শাব্দিক সচেতনতা, যেটিকে ইংরেজিতে বলে ফনোলজিক্যাল অ্যাওয়ারনেস। ফনোলজিক্যাল অ্যাওয়ারনেস। তো ফনোলজিক্যাল অ্যাওয়ারনেস কোনটি সেটি আমাদের এখানে জানতে হবে। প্রথমে জেনে নিই যে শাব্দিক সচেতনতা জিনিসটি কি। শাব্দিক সচেতনতা হচ্ছে আমরা পাঠ করার সময় দাড়ি, কমা, এই এই যে জিনিসগুলো আছে এইগুলো আমরা বুঝে বুঝে যে পাঠ করি সেটি হচ্ছে শাব্দিক সচেতনতা। তো প্রথমে বলছে যে শ্রবণ দক্ষতা। তো শ্রবণ দক্ষতা যেটা আমরা শুনে করে বুঝতে পারি, তো এটি হচ্ছে লিসেনিং। তো লিসেনিং এর কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। তারপর বলছে বাচন দক্ষতা, যেটিকে আমরা বলি স্পিকিং স্কিল। তো স্পিকিং শাব্দিক সচেতনতা নয়। তারপর দিয়েছে পঠন দক্ষতা, যেটি হচ্ছে রিডিং স্কিল। তারপর লিখন দক্ষতা, যেটি রাইটিং স্কিল। ওকে, তো শাব্দিক সচেতনতা বলতে আমরা দাড়ি, কমা, সেমিকোলন এইভাবে যে থাকে, বা তোমার বিস্ময়সূচক চিহ্ন, তারপর সেমিকোলন, এই শব্দ, এই যে দাড়ি কমা আছে এইগুলো আমাদের কিন্তু জানতে হয় এবং পাঠটি পড়ে বুঝতে হয়, সেজন্য শাব্দিক সচেতনতাটি হয়ে যাবে পঠন দক্ষতার সঙ্গে যুক্ত। ওকে, তো আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3। তারপর দেখে নেব পরের কোয়েশ্চন। এই যে দিয়েছে 113 নম্বর কোয়েশ্চন, নম চমস্কি বিশ্বাস করেন যে শিশুরা ভাষার ক্ষেত্রে জন্মগত যোগ্যতার অধিকারী হয়। মানে যখন শিশু জন্ম নেয় তারপর থেকে কিন্তু ওরা অটোমেটিক ভাষাগুলো কি করে শিখে যায়। তো এই যে জন্মর পর যে ভাষা শেখা, এই ভাষা শেখাটিকে নম চমস্কি কি বলেছেন, যে প্রথমে দিয়েছে আত্মীকরণ, যেটিকে ইংরেজিতে বলে একুইজিশন। তো একুইজিশন হবে না অনুকরণ মানে ইমিটেশন হবে না রূপান্তরিতকরণ মানে ট্রান্সফরমেশন হবে না ভাষান্তরিতকরণ, যেটাকে বলে ট্রান্সলেশন। তো কোনটি হবে এখানে বলছেন। তো নম চমস্কি বলেন যে জন্মর পর যে ভাষাটিকে শেখা হয়, অটোমেটিক্যালি যে ভাষা শেখা হয়, এটা হচ্ছে আত্মীকরণ বা শুনে শুনে শিখে যাওয়া। তো এটা হবে একুইজিশন সঠিক উত্তর। ওকে, এটা কিন্তু সিটেতে
প্রতি বছর এসে থাকে এই কোয়েশ্চনটি আত্মীকরণ থেকে। ওকে, তো আত্মীকরণ হয়ে যাবে সঠিক উত্তর। তারপরের কোয়েশ্চন দেখে নেব। এই যে 114 নম্বর কোয়েশ্চন দিয়েছে, ভাষাগত দক্ষতা কিসের মাধ্যমে শেখানো উচিত। তো ভাষাগত দক্ষতাটা আমরা কিভাবে শিখব। তো ভাষাগত দক্ষতা কোনগুলো, যেমন প্রথমে আমরা এই কোয়েশ্চনটা আগেও পেয়েছি, লিসেনিং, তারপর স্পিকিং, তারপর হবে রিডিং, তারপর রাইটিং। ওকে, রিডিং তারপর রাইটিং, এই যে চারটি আমাদের দক্ষতা দিয়েছে এখানে। তো এই চারটি দক্ষতার মধ্যে ভাষাগত দক্ষতাটা কিসের মাধ্যমে আমরা শেখানো উচিত হবে। প্রথমে বলেছে অনুকরণের মাধ্যমে, তারপরে বলেছে বিচ্ছিন্নকরণের মাধ্যমে, তারপর বলেছে বিস্তৃত বর্ণনার মাধ্যমে, তারপরে বলেছে একটি সংহত উপায়ে। তো ভাষাগত দক্ষতাটা আমরা এই যে লিখলাম, লিসেনিং মানে প্রথমে শুনতে হবে, শোনা, তারপর কি বলেছে স্পিকিং মানে বলা, তারপরে বলেছে রিডিং মানে পড়া, তারপর রাইটিং মানে লেখা। তো এই যে ভাষা শেখার যে কয়েকটা স্তর আছে, চারটি স্তর, প্রথমে লিসেনিং, তারপর স্পিকিং, তারপর রিডিং, তারপর রাইটিং, একটা সিকোয়েন্সে দেখতে পাচ্ছ যে ভাষাগত দক্ষতাটা শেখা হয়। তো এটা কি হবে, এটা অনুকরণের মাধ্যমে হবে না, বিচ্ছিন্নকরণের মাধ্যমে হবে না, বিস্তৃত বর্ণনার মাধ্যমে হবে না, তো এটা হবে একটা সংহত উপায়ে, মানে একটা সিকোয়েন্সে। ঠিক আছে, তারপর কিন্তু আমরা ভাষাটি পুরাপুরিভাবে ভাষাগত দক্ষতাটি অর্জন হবে। প্রথমে লিসেন করতে হবে শব্দগুলাকে, তারপর স্পিকিং, তারপর রিডিং, তারপর রাইটিং। ওকে, এই চারটি স্তরে আমাদের ভাষার দক্ষতাটি শেখা হয়ে থাকে। তো এটি হবে একটা সংহত উপায়। তো সঠিক উত্তর হবে আমাদের অপশন নাম্বার 4। ওকে, নেক্সট কোয়েশ্চন দেখে নেব। এই যে এখানে দিয়েছে 115 নম্বর কোয়েশ্চন, একজন শিক্ষক প্রাথমিক পর্যায়ে শিশুদের আঁকতে এবং রং করতে উৎসাহিত করেন। কি করতে? আঁকতে এবং রং করতে। তো এই আঁকতে এবং রং করতে যে উৎসাহিত করলেন, তো এটা এই যে এই কার্যের মাধ্যমে তিনি কি করেন। তো এই কার্যের মাধ্যমে তিনি কি করেন এটি আমাদের জিজ্ঞেস করেছে। প্রথমে বলেছে যে ক্লাসের নীরবতা বজায় রাখার জন্য শিশুদের ব্যস্ত রাখতে। যে আপনারা সবাই শিক্ষক হবেন যেহেতু, তো প্রথমে আপনারা স্কুলে গিয়ে স্কুলে ছাত্রদের বললেন যে আপনারা মানে ছাত্রদের বললে যে তোমরা রং করো এবং কিছু ছবি দিয়ে বললে যে এই ছবিগুলো আঁকো। তো এইটা করে কি বুঝাতে চাইবে, যে ওদেরকে এইরকম কার্য দিয়ে দিলে ওরা কি করবে, যে চুপ হয়ে বসে থাকবার জন্য এই কার্যগুলো দিবে নাকি, যে তোমরা ছবি এঁকে রং করে দেখাও। তো তারপর যদি একটা গল্প বলো, যে গল্পগুলো পড়ে তোমরা সবাই এই গল্প অনুযায়ী রং করে তারপর ছবি এঁকে সিকোয়েন্সে আমাদের এনে দেখাও, যে গল্পটিতে যে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে এই পয়েন্টগুলো ভালোটিকে পড়ো এবং পড়ে করে রং অনুযায়ী ছবি এঁকে তারপর রং অনুযায়ী এদেরকে সিকোয়েন্সে সাজিয়ে এনে আমাদের দেখাও। তো এই যে কার্যগুলো দেওয়া, যে কোনো গল্প পড়ে তারপর ভালোভাবে এইগুলো বুঝে তারপর ছবির মাধ্যমে প্রকাশ করে এনে দেখানো, বা কোনো কিছু বললেন যে আম একটা দিলেন, যেমন আমের ছবি এঁকে দেখাও, কলমের ছবি এঁকে দেখাও, বলের ছবি এঁকে দেখাও, এই যে ছবিগুলো বলবে যে তোমরা এঁকে এনে দেখাও। তো এটির মাধ্যমে আপনারা কি করবেন, যে স্কুলে ক্লাসের যে নীরবতা সেটি বজায় রাখবে। তো এটা নিশ্চয় হবে না, কারণ স্কুলে তো নীরবতা বজায় রাখার জন্য হয় না, স্কুলে তো হাল্লা হবে, কারণ নীরবতা রাখলে তো ক্লাস ভালো হবে না, কারণ স্কুলে তো হাল্লা থাকবেই, সেজন্য এটি হবে না সঠিক উত্তর। তারপর বলছে যে শিশুদের সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশ ঘটানো। তারপর বলেছে সম্ভাবিত শিশু শিল্পীদের সুযোগ করে দিন, মানে যে যে ক্লাসে যারা ছবি টবি আঁকে, তো ওরা যারা শিল্পী আছে তো ওদেরকে শিল্পী যারা আছে তাদেরকেই শুধুমাত্র সুযোগ করে দেওয়া। তো এটাও হবে না, শুধুমাত্র শিল্পীদেরকে প্রাধান্য দিলে হবে না, সব ছাত্রদেরকে প্রাধান্য দিতে হবে। তারপর বলেছে যে সাধারণভাবে শিশুদের কর্মে ব্যস্ত রাখা। তো এই যে এইরকম যে কার্যগুলো দিবে, যে আমের ছবি এঁকে দেখাও, কলমের ছবি এঁকে দেখাও, বা কোনো একটা গল্প আছে যে এই গল্পটি পড়ে করে এই গল্প অনুযায়ী ছবি এঁকে সিকোয়েন্সে দেখাও। তো এগুলো দিয়ে কি শিশুদের কর্মে ব্যস্ত রাখবে? নিশ্চয় না, ওদেরকে শেখানোর জন্য
আপনি শিক্ষক হবেন, ওরা যাতে জিনিসগুলো বুঝতে পারে, কনসেপ্টগুলো ওদের ক্লিয়ার হয়। তো সেই জন্য এই যে এইরকম কার্য, রং করা বা ছবি আঁকতে দেওয়া, এই ধরনের কার্যের মাধ্যমে কিন্তু শিশুদের সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশ ঘটবে। ওকে, সূক্ষ্ম চালিকা শক্তি মানে হচ্ছে ফাইন মোটর স্কিল, এটাকে ইংরেজিতে বলে ফাইন মোটর স্কিল, মোটর স্কিল। আরেকটা আছে গ্রস মোটর স্কিল। ওকে, আরেকটা আছে কি গ্রস মোটর স্কিল। তো গ্রস মোটর স্কিল হচ্ছে মানে এইগুলো হচ্ছে ফাইন মোটর স্কিল মানে ছোট ছোট কাজ, আর গ্রস মোটর স্কিল হচ্ছে যেটাতে অনেক বেশি শরীরের শক্তি খরচ হয়। মোটর স্কিল যেমন দৌড়ানো, লাফানো বা খেলাধুলা করা, বাইরে গিয়ে যেমন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, তো এইগুলোতে আমরা কিন্তু গ্রস মোটর স্কিল ব্যবহার করি। ওকে, আর ফাইন মোটর স্কিল মানে হচ্ছে যেমন ছোট ছোট কার্য, যেমন এইভাবে ছবি আঁকতে দেওয়া, রং করতে দেওয়া, তো এইগুলো। তো এখানে কিন্তু এই স্কিলটি বিকাশ করবার জন্যই কিন্তু এই প্রশ্নটি এখানে দিয়েছে, যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। তো শিশুদের কিন্তু এই ফাইন মোটর স্কিলটি ডেভেলপ করার জন্যই এইরকম কার্য স্কুলে আপনারা দিবেন বা দেওয়া হয়। ওকে, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চন আমরা দেখে নেব। এই যে 116 নম্বর কোয়েশ্চন দিয়েছে, নিচের কোন অভ্যাসটি বাচিক দক্ষতা মানে স্পিকিং স্কিল আর কি, বাচিক দক্ষতা বিকাশে সর্বাধিক সহায়ক। তো স্পিকিং স্কিল আমরা কোনটির মাধ্যমে খুব ভালোভাবে শিখতে পারবো? প্রথমে দিয়েছে যে কবিতা আবৃত্তি করা, তারপর বলছে যে ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে। তো কবিতা কি, কবিতা তো বইয়ের মধ্যে দেওয়া থাকবে, আর আপনারা মনে করেন যে এই বই থেকে আবৃত্তি করলেন, ব্যক্তিগতভাবেই হোক বা দলগতভাবেই হোক। তো এটার মাধ্যমে কি আপনারা বাচিক দক্ষতা ভালোভাবে শিখে যাবেন? নিশ্চয় না, কারণ কবিতাটি তো অলরেডি একটা কবিতা দেওয়া থাকবে এবং আপনারা সেটি শুধুমাত্র ব্যক্তিগতভাবে পড়বেন এবং বলবেন, তো এটা তো লিমিটেড হয়ে যাবে, তো এটা তো ভালো হবে না ভাষা দক্ষতার ক্ষেত্রে। তারপর দিয়েছে চরিত্রাভিনয়ে অংশগ্রহণ করা, মানে রোল প্লেতে অংশগ্রহণ করবেন, রোল প্লে। তারপর বলেছে 3 নম্বর শিক্ষকের সাথে সাথে পাঠ্যপুস্তকের একটি অধ্যায়ের দলগত পাঠ, মানে একজন টিচার আছেন আর ওনার সাথে আপনারা যে একটি পাঠে যে গল্প দেওয়া আছে, তো এই গল্পটি আপনারা পড়লেন এবং এই গল্পটি পড়ে শিক্ষকের সাথেই আলোচনা করলেন। তো এটাও তো লিমিটেড হয়ে গেল, লিমিটেড হয়ে গেল, সো এটাও হবে না। তারপর বলেছে 4 নম্বর শিক্ষকের সাথে সাথে শব্দগুলির সঠিক পাঠ, মানে সেই আগের মতো নেই, শিক্ষক আছেন আপনাদের সাথে এবং যে একটা বইয়ের মধ্যে শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো সঠিকভাবে পাঠ করলেন। তো নিশ্চয়ই এটাও লিমিটেড হয়ে গেল, তো লিমিটেড হলে তো ভালোটিকে কথোপকথন হবে না। তো এটা হয়ে যাবে অপশন 2 কারেক্ট আনসার। চরিত্রাভিনয়ে অংশগ্রহণ করা, আপনি যখন চরিত্রে অংশগ্রহণ করবেন তখন অনেক ডায়লগ আপনাদের বলতে হবে বা অনেক কিছু আপনাদের নতুন নতুন শব্দ কিন্তু শিখে যাবেন এটার মাধ্যমে। নতুন কোনো কিছুতে অংশগ্রহণ, যদিও স্ক্রিপ্ট আগে থেকে দেওয়া থাকবে, তথাপিও নিজের যে ডায়লগগুলো নিজে বলতে হবে এবং ভাব বিনিময় বজায় রেখে সেগুলো বলতে হবে। তো এটি হয়ে যাবে ভাষা বা স্পিকিং স্কিলের ক্ষেত্রে সব থেকে ভালো পয়েন্ট, এই 2 নম্বর অপশনটি কারেক্ট। ওকে, তারপরে দেখে নেব নেক্সট দিয়েছি কি, দেখো তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক শিক্ষার্থীদের প্রদত্ত একটি গল্পের ঘটনাগুলি সঠিক ক্রমানুসারে গল্পে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে সাজাতে বললেন। এই কার্যটি কোন বিষয়ের সহায়ক? মনে করেন আপনি তৃতীয় শ্রেণীতে একটা চ্যাপ্টার মানে পাঠ করাতে যাবেন, যে কোনো চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটি মনে করেন আপনি প্রথমে পড়ালেন, তারপর এই পাঠ গল্পটি পড়ে যেমন নিচে আপনি এরকম 1 2 3 4 5 এইভাবে কয়েকটি লাইন, মানে এই গল্প থেকে কয়েকটি লাইন দিয়ে দিলেন, মানে উল্টা পুল্টা ভাবে, ঠিক আছে, যেমন সিকোয়েন্স না মেনে আর কি। যেমন 1 নম্বরে একটা লাইন দিলেন, 2 নম্বরে এইভাবে একটা গল্প থেকে লাইন তুলে দিলেন, 3 নম্বরে একটা লাইন তুলে দিলেন, 4 নম্বরে একটা লাইন দিলেন, 5 নম্বরে এভাবে একটা লাইন দিয়ে গল্পটি আপনি মানে প্রথমে যে ঘটনা সেটি মনে করেন এখানে লিখলেন, তারপর দ্বিতীয় যে ঘটনা সেটি মনে করেন আপনি 5 নম্বর লাইনে লিখলেন, তারপর তৃতীয় নম্বরের ঘটনা আপনি 2 নম্বর লাইনে লিখলেন, এভাবে উল্টা পুল্টা ভাবে দিলেন। প্রথমে পাঠটি পড়ালেন, তারপরে এইভাবে আপনি লাইনগুলো তুলিয়ে দিলেন। তারপর ছাত্রছাত্রীদেরকে বললেন যে আপনার মানে তোমরা পড়ে করে এইটিকে বলো তো কোন লাইনের পরে কোন লাইন বসবে। তারপর শিশুরা সেটি পড়বে, পড়ে করে বুঝবে, বুঝে করে বলবে যে প্রথমে 1 নম্বর লাইন হবে, তারপর 5 নম্বর লাইন হবে, তারপরে 2 নম্বর লাইন হবে, তারপরে 3 নম্বর হবে, তারপর 4 নম্বর। এইভাবে ওরা যদি সিকোয়েন্সে বলতে পারে, তো এইটি কি কার্য, এখানে এটিই বলছে যে এই কার্যটি কোন ধরনের সহায়ক। তো এটি
করতে পারলে, যদি এরকম শিশুরা করে নেয়, তো এটি কিসে হেল্প হবে ছাত্রদের? বুধ পরীক্ষণ, না বোধগম্য জ্ঞান অর্জন, না লিখন দক্ষতার মান উন্নয়ন, না শিক্ষার্থীদের কথা বলার সময়সীমা বাড়ানো? তো শিক্ষার্থীদের কথা বলার সময়সীমা তো এটাতে বাড়বে না। লিখন দক্ষতার মান উন্নয়ন আমরা করব না, কারণ আমরা লিখার কিছু করছি না, আমরা দিয়েছি ছাত্রদের এই কার্যটি যাতে ওরা বুঝতে পেরেছে কিনা সেটি আমরা জানবো। ঠিক আছে, তো বোধগম্য জ্ঞান অর্জন, জ্ঞান অর্জন তো এখানে যে সময় শিক্ষক হিসাবে আপনি পাঠটি বুঝিয়ে দেবেন তখনই ওরা বুঝে যাবে, তো এটাও হবে না অপশন। তো এটা আপনি কি করবেন? বুধ পরীক্ষণ, মানে ওরা বুঝতে পেরেছে কিনা সেটি আপনি পরীক্ষা করবেন। ওকে, তো এটির কারেক্ট অপশন হয়ে যাবে 1। আশা করি বুঝাতে পেরেছি। তারপরের অপশন আমরা দেখে নেব। এই যে 118 নম্বর কোয়েশ্চেন আপনারা দেখছেন, দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষক শ্রেণীকক্ষের বস্তুগুলিতে নাম লিখে লেবেল লাগিয়ে দিলেন। মনে করেন একটা কলম লেখলেন, এইভাবে কলম লেখে একটা কলম, এভাবে কলমের ছবি একে দিয়ে দিলেন। তারপর যেমন একটা বল আছে, তো বলের উপর একটা লেবেল লাগিয়ে দিলেন, এভাবে লিখে বল। তো এই যে এইভাবে করলেন, লেবেল লাগিয়ে দিলেন, যা শিক্ষার্থীদের প্রকৃত বস্তুর সাথে লিখিত শব্দের যুগ স্থাপনে সাহায্য করবে, মানে ওরা বুঝতে পারবে যে এটা কলম, এটা বল। এইভাবে এই ধরনের কার্যপ্রণালী শিক্ষার্থীকে কোন বিষয়ে সমৃদ্ধ করবে, মানে এইটা এইভাবে করলে শিক্ষার্থীদের মানে কোন বিষয়ে ওরা জানতে পারবে আর কি। ওকে, তো ব্যাকরণ, তো এখানে তো ব্যাকরণের কথা আসছে না, কারণ ওরা শব্দের সাথে পরিচয় হচ্ছে। তারপর লিখন দক্ষতাও হবে না, শব্দ ভান্ডার মানে ভোকেবুলারি, ভোক্যাব। ওকে, তারপর হাতের লেখা রিডিং, তো রাইটিং, তো রাইটিংও তো হবে না এখানে, শুধুমাত্র যে লিখবে এরকম কোনো কথা নয়। ব্যাকরণ হবে না, লিখন দক্ষতা হবে। তো আমরা বুঝতে পারলাম যে এটা শব্দ ভান্ডারের বিকাশ হবে। কি হবে? ওদের শব্দ ভান্ডারের বিকাশ হবে, মানে ভোকেবুলারি ওদের বুঝতে সুবিধা হবে, মানে নতুন নতুন শব্দরা খুব সহজে মনে রাখতে পারবে। ওকে, মনে রাখবে। ওকে, নতুন শব্দ ওরা কি করতে পারে? মনে রাখতে পারবে। তারপর দেখে নেব 19 নম্বর কোয়েশ্চন। এটা তো সঠিক উত্তর হবে অপশন 3। তো এই যে 119 নম্বর কোয়েশ্চন দেখে নাও, শিশুর ভাষাগত দক্ষতার মূল্যায়নের নিচের কোনটি কম কার্যকরী? কি বলেছে আমাদের? কম কিন্তু কার্যকরী বলেছে। কি? শিশুর ভাষাগত দক্ষতার মূল্যায়নে। ঠিক আছে, তো গল্প বলা, গল্প লেখা, একটি ঘটনার বর্ণনা দেওয়া, তারপরে দিয়েছে শ্রুতি লিখন। তো ভাষাগত দক্ষতার কিন্তু মূল্যায়ন হবে। ওকে, কি হবে? ভাষাগত দক্ষতার মূল্যায়ন, মানে ওরা স্পিকিং যে করবে, তো স্পিকিং এর কিন্তু মূল্যায়ন করতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে। ঠিক আছে, অ্যাসেসমেন্ট করতে হবে। তো স্পিকিং এর অ্যাসেসমেন্ট আমরা গল্প বলার মাধ্যমে করতে পারবো। ওদেরকে যদি বলি যে তোমরা এই যে গল্পটি পড়লে, মানে আগের দিন আপনি যে গল্পটি পড়ালেন শিক্ষক হিসাবে, তারপর যদি পরের দিন এসে যদি বলেন যে এই গল্পটি তোমরা এবার নিজের ভাষায় বলো, যদি ওরা বলতে পারে, নিশ্চয়ই ওদের স্পিকিং দক্ষতাটি মূল্যায়ন করা যাবে। তারপর গল্প লিখতে দেওয়া, যদি গল্প লিখতে দিন যে ওরা যদি ঠিকভাবে লিখতে পারে, তাহলেও সঠিকভাবে স্পিকিং অ্যাসেসমেন্ট হয়ে যাবে। তারপর একটি ঘটনার বর্ণনা দেওয়া, যে কোনো একটা ঘটনা মনে করেন আপনি বললেন এবং বললেন যে তোমরা এটা নিজের ভাষায় বর্ণনা করে বুঝাও, বা এইভাবে বললেন যে তোমরা যে স্কুলে আসলে আজকে, তো স্কুলে আসার সময় কি কি জিনিস দেখলে এটা বলো। তোমরা স্কুলে আসার সময় ঘটনাটি বলো নিজের ভাষায়। তো স্কুলের ঘটনা তোমরা স্কুলে আসার সময় যে ঘটনা, যে যে জিনিসগুলো দেখে আসলে সেটা সম্বন্ধে বলো। তো স্কুলে আসার ঘটনা সম্পর্কে যদি ওরা বলে দিতে পারে, তাহলে কিন্তু ওদের স্পিকিং অ্যাসেসমেন্ট হবে, ঠিকঠাকভাবে বলতে পারছে কিনা এগুলো দেখে। তারপর শ্রুতিলেখন, এই শ্রুতিলেখনটা কিন্তু সব থেকে কম কার্যকরী হবে। ওকে, শ্রুতিলেখন মানে কি? আপনি মনে করেন বললেন মুখে মুখে আর ওরা লিখে নিল ওদের কপিতে, তো আপনি বললেন আর ওরা লিখে নিল, তো এটা তো কম কার্যকরী হবে। ওকে, তো এটাই হবে সঠিক উত্তর, কম কার্যকরী যেহেতু বলেছে স্পিকিং অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, তো এটাই হবে সঠিক উত্তর, শ্রুতিলেখন। ওকে, এবং আজকে আমাদের লাস্ট কোয়েশ্চন দেখে নেব এখন। ওকে, এখন আমরা চলে এসেছি 120 নম্বর কোয়েশ্চন। কি বলছে দেখো, শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা মানে ল্যাঙ্গুয়েজ স্কিল, তো এই যে ল্যাঙ্গুয়েজ স্কিল এর মান উন্নয়নের নিচের কোন প্রশ্নটি সর্বাপেক্ষা সহায়ক মানে কার্যকরী? তো ল্যাঙ্গুয়েজ স্কিলের ক্ষেত্রে কোন বিষয়টি আমাদের সব থেকে ভালো হবে? বলছে কি দেখো,
তোমার প্রিয় গ্রন্থগুলির মধ্যে একটির নাম বলো, মানে তোমার যে প্রিয় গ্রন্থগুলি আছে সেটির মধ্যে একটির নাম বলো। তো একটির নাম বলা মানে কি, এটা ক্লোজ এন্ডেড কোয়েশ্চন। ক্লোজ এন্ডেড কোয়েশ্চন, ক্লোজ এন্ডেড কোয়েশ্চন মানে কি, মানে এটার শুধুমাত্র একটি উত্তর আছে। ওকে, তারপর বলেছে যে পছন্দ শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো, এই যে একটি, তো শুধুমাত্র একটি বাক্য রচনা করবে, তো এটাও ক্লোজ এন্ডেড কোয়েশ্চন, মানে একটি শুধুমাত্র বাক্য হবে। তো এটা তো ল্যাঙ্গুয়েজ স্কিলের ক্ষেত্রে ভালো অপশন হবে না। তারপর বলেছে 3 নম্বর যে তোমার ও তোমার মায়ের কথোপকথনের একটি উক্তি লেখো, এবং 4 নম্বর বলেছে যে তোমার পড়া কবিতার একটি নাম লেখো। তো এই সেম, এই যে একটি নাম লেখা তোমার পড়া কবিতার, তো যে কোনো একটি হবে, তো এটাও ক্লোজ এন্ডেড কোয়েশ্চন হয়ে যাবে। তো এই যে অপশনটি দেখো 3 নম্বর যে অপশন দিয়েছে, তোমার ও তোমার মায়ের কথোপকথনের একটি উক্তি লেখো, মানে তুমি এবং তোমার মা কথোপকথন করছো, তো সেটার একটা উক্তি মানে একটা লাইন তোমার লিখতে হবে। তো এটা তুমিও ইনভলভ আছো এবং তোমার মাও কি আছে, ইনভলভ আছে। আর যেহেতু এটা ক্লোজ এন্ডেড হবে না, এটা ওপেন এন্ডেড কোয়েশ্চন হবে, এটা ওপেন এন্ডেড কোয়েশ্চন হবে। তো সেজন্য কিন্তু এটি কি হয়ে যাবে, এটি হবে সঠিক উত্তর ভাষাগত দক্ষতার মান উন্নয়নের ক্ষেত্রে, মানে ল্যাঙ্গুয়েজ স্কিলের ক্ষেত্রে। এখানে যে যদিও একটি বলেছে, তো একটি কোন সেন্সে এখানে বলছে যে তোমারও তোমার মায়ের কথোপকথন, মনে করো একটা গল্প বা একটা কথোপকথন হলো, তো এই পুরো কথোপকথনটা কিন্তু বলতে হবে। তো এটা কিন্তু একটি শুধুমাত্র একটি উত্তর দিয়ে হবে না, কারণ কথোপকথন কমসে কম যদি মনে করো 5 মিনিট হয়, তো এই 5 মিনিটের সম্পূর্ণটা কিন্তু বলতে বলেছে, ঠিক আছে, মানে লিখতে বলেছে এখানে, যেহেতু লেখার কথা বলেছে। তো এই যে 5 মিনিট যে কথোপকথন করলে যে কোনো একটি বিষয় নিয়ে, যেমন পড়ার বিষয়েই বলতে পারো, যে টিউশনে গিয়ে, মনে করেন টিউশনে গেলে, টিউশনে গিয়ে কি কি বিষয়ে পড়লে বা কি কি বিষয়ে পড়ালেন স্যারে, তো স্যার বা ম্যাডামে, তো এই সম্বন্ধে যে কথোপকথন করা, তো পুরা কথোপকথনটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তো এটা হবে ওপেন এন্ডেড কোয়েশ্চন। তো এটাই হয়ে যাবে ভাষাগত দক্ষতার মান উন্নয়নের সঠিক উত্তর। ওকে, তো এই 3 নম্বর অপশন হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই ক্লোজ এন্ডেড কোয়েশ্চন কি আর ওপেন এন্ডেড কোয়েশ্চন কি। ক্লোজ এন্ডেড মানে হচ্ছে শুধুমাত্র একটি উত্তর হবে, এবং ওপেন এন্ডেড কোয়েশ্চন যেটার একটি থেকে অধিক উত্তর বেরোবে। ওকে, তো সবসময় মনে রাখবে যে ওপেন এন্ডেড গুলো খুব ভালো উত্তর। তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও, আর আজকে আমাদের এই পেডাগজি সেকশনের ভিডিওটিও কমপ্লিট হয়ে গেছে। তো তারপর নেক্সট ভিডিওর জন্য নিশ্চয়ই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো কিন্তু আপডেট পেয়ে যাবে। থ্যাংক ইউ, অল দ্য ভেরি বেস্ট।